অক্ষর, এই অক্ষরের সংজ্ঞাটা আমাদের এসেছিল কত 41 বিসিএস পরীক্ষা কিন্তু এসেছিল। তাহলে লেখেন, এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে। দ্রুত লেখেন, এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে। প্রয়াস, এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে কি বলে? অক্ষর বলে। এই সংজ্ঞাটা আসছে 41 বিসিএস পরীক্ষা। ক্লিয়ার? অক্ষর হলো দুই প্রকার, মুক্তাক্ষর আর একটি হলো বদ্যাক্ষর। লেখেন, এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে বলে অক্ষর। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে অক্ষর। দ্রুত লেখেন। সুলতান মাসুদ ফেনী থেকে, গুড। কম সাউন্ড বাড়বে সাউন্ড, সমস্যা নেই, আমাদের একটু নেটে হয়তো প্রবলেম করতেছে। তাহলে এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর। অক্ষর আমরা জানি দুই প্রকার, এক নম্বর হলো মুক্তাক্ষর, ইংরেজিতে বলে ওপেন সিলেবল। ওপেন সিলেবল। দুই নম্বরে হলো বদ্যাক্ষর, ইংরেজিতে বলে ক্লোজড সিলেবল। ক্লোজড সিলেবল। বদ্যাক্ষর, মুক্তাক্ষর, বদ্যাক্ষর, ওপেন সিলেবল, ক্লোজড সিলেবল। লিখছেন? এখান থেকে প্রশ্ন কিন্তু দেখেন এখন বিভিন্ন পরীক্ষা আসে, ব্যাংকের পরীক্ষাও আসা শুরু করছে অক্ষর থেকে। লিখছেন? এটা হলো মুক্তাক্ষর আর বদ্যাক্ষর। কেমনে শিখবেন? এটা সামনে লেখেন, উচ্চারণের শেষে ভাওয়েল থাকবে। এখানে লেখেন মুক্তাক্ষরের সামনে লেখেন উচ্চারণের শেষে ভাওয়েল থাকবে, আর এই বদ্যাক্ষর এখানে লেখেন উচ্চারণের শেষে কনসোন্যান্ট থাকবে। ইব্রাহিম খান পটুয়াখালী থেকে, বাহ। সিলেট থেকে আছে আমাদের নাজিম উদ্দিন। লেখেন মুক্তাক্ষরের সামনে লেখেন উচ্চারণের শেষে ভাওয়েল থাকবে। ক্লিয়ার? আর বদ্যাক্ষরের সামনে লেখেন উচ্চারণের শেষে কনসোন্যান্ট থাকবে। লেখো 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 তাড়াতাড়ি, সবার ক্ষুধা লাগছে না? আর সমস্যা নেই, খাওয়াবো না। লেখো 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 লেখো। তাহলে উচ্চারণের শেষে ভাওয়াল থাকবে আর উচ্চারণ শেষে কি থাকবে? কনসোন্যান্ট থাকবে। লিখছি আমরা? আমরা স্বাভাবিক বুঝিনি যে মুক্তাক্ষর মানে কি ঠোঁট খোলা থাকবে, আর বদ্যাক্ষর মানে কি ঠোঁট বন্ধ হয়ে যাবে। বুঝেছেন? আমরা এই যে নাতিশীতোষ্ণ মন্ডল, 7 ব্যাংক নিয়োগ পরীক্ষা আসছে না? নাতিশীতোষ্ণ মন্ডল, নাতিশীতোষ্ণ মন্ডল, এই শব্দটিতে কয়টি অক্ষর আছে দেখছেন? আজকে শিখিয়ে দিব, আর জীবনে এগুলো ভুল করবেন না। আমরা সাধারণত SMS লেখি, বাংলিশ করি না। ইংরেজিতে অনেকে বলে IPA, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট অথবা ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যাসোসিয়েশন। যারা ইংরেজিতে অনার্স মাস্টার্স করছেন তারা IPA এর সাথে কম বেশি পরিচিত কিন্তু আপনারা আছেন। মাথালা রকা, তুমি কি ইংলিশে পড়ছো? IPA পড়ছো? তাই বলো তো আই লাভ ইউ। না, তুমি ইংলিশে পড়ছো? আচ্ছা, আমরা ওই যে একটু প্রেম প্রীতির মতো আমরা SMS লিখি না? হ্যাঁ, আপনারা তো লিখবেনই, মনে করেন যারা। হ্যাঁ, এটা তো দরকার। আচ্ছা, তাহলে লেখেন এটা, আমি তোমাকে ভালোবাসি। একটু লেখেন তো, আমি
তোমাকে ভালোবাসি একটু লেখেন তো, আমি একটু কমেন্ট গুলো পড়ে। স্যার ভাওয়াল তো 5টি স্বরবর্ণ। আরে না নিলয়, এটা শোনো, ওটা না, আমি ইংরেজির সাথে ভাওয়াল বলেছি। ইংরেজিতে ভাওয়াল কয়টা? 5টি। আমি ভাওয়াল আর কনসোনেন্ট বললাম না? এটা ইংরেজির সাথে মিল রেখে শিখাচ্ছি। এই অক্ষরটা আমি শিখাচ্ছি কিভাবে, এটা আসলে শিখাচ্ছি আমাদের চাকরির পরীক্ষায় কি রকম আসে, কি রকম প্রশ্ন করে, কিভাবে আমরা অতি সহজে উত্তর করে চলে আসতে পারি, ওইটা শিখাচ্ছি। এখানে ওই বাংলা ভাওয়াল না, কিন্তু ইংরেজিতে যে 5টা ভাওয়াল আছে, এ ই আই ও ইউ, ওইগুলো লিখছেন সবাই? আমি তোমাকে ভালোবাসি, এই লিখছেন? কথা কন না, সবাই লিখছেন? সবাই লিখছেন? লয়কার দিছেন তো? এর আগে শিখেছিলাম। ভালোবাসি বানান ভুল করেননি তো? তাহলে আমি তোমাকে ভালোবাসি। ক্লিয়ার? সবাই এভাবে মনের ভাব ব্যক্ত করবেন। কি লিখছেন? আমি তোমাকে ভালোবাসি। ক্লিয়ার? কোথায় ব্যক্ত করবো মানে? স্যার কোথায় ব্যক্ত করব? যে কোনো জায়গায়। মানুষকে ভালোবাসা কি অপরাধ? না, কোন অপরাধ না, বলতেই পারি। মুখ যেহেতু আছে, বললে তো সমস্যা নাই, হয় হোক আর না হয় না হোক, বলে দিব, মনের ভাব ব্যক্ত করবো, সোজা কথা। তাহলে আমি তোমাকে ভালোবাসি, এটাকে আমরা আবার বাংলিশ করেন। বাংলিশ লেখেন, এটা বাংলিশ করেন। যেভাবে আমরা SMS লিখি ওভাবে বাংলিশ করেন। লেখেন লেখেন লেখেন, এটাকে বাংলিশ করেন। আই লাভ ইউ না, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন, এই হিরো পারছে। গুড, থ্যাংক ইউ, অভিজ্ঞতা আছে আপনাদের, বুঝে গেছি। আচ্ছা, এবার একটু আমি লিখি, AMI, আমি। সিলেটের মানুষ কি বলে? তোমাকে, অনেক রস দেয়। আমি তোমাকে ভালোবাসি। কারা? সিলেট অঞ্চলের মানুষ। আমরা বলি তোমাকে ভালোবাসি, আর ওরা কি বলে? আমি তোমাকে ভালোবাসি। দেখছো, এরকম যদি কেউ বলে, উফ, কলিজাটা জুড়িয়ে যাবে। তাহলে আমি তো মা কে ভালোবাসি, ভালোবাসি। আপনি যেভাবে লেখেন। এখন স্যার আপনি এভাবে লিখতে পারেন, BA ভা, LO BA বা SHIC, এভাবে লেখেন, সমস্যা নাই। আবার লিখতে পারেন BA ভা, LO BA বা SHIC, কোনো সমস্যা আছে? আপনি আপনার স্টাইলে প্রেম করবেন, আমি আমার স্টাইলে প্রেম করব। ক্লিয়ার? কারোর সাথে প্রেমের তো কারোর সাথে মিলবে না, SMS লেখার ধরনটাই তো আলাদা, তাই না? ওকে, আচ্ছা, এখন দেখেন, আপনি শুধু ভাওয়াল গুলো গুনবেন। আমি শব্দটার ভিতরে ভাওয়াল আছে কয়টা? 1 2। সুতরাং আমি শব্দের ভিতরে অক্ষর আছে কয়টা? 2টা। তোমাকে শব্দের ভাওয়াল আছে কয়টা? 1 2 3। সুতরাং তোমাকে শব্দে অক্ষর আছে কয়টা? 3টা। ভালোবাসি শব্দটা অক্ষর আছে কয়টা? 1 2 3 4। ভাওয়াল গুলো গুনবেন শুধু, 1 2 3 4, 1 2 3 4। সুতরাং ভালোবাসি শব্দের অক্ষর আছে কয়টা? ক্লিয়ার? এরপরে তাহলে এই যে 7 ব্যাংক নিয়োগ পরীক্ষা আসলো, নাতিশীতোষ্ণ মণ্ডল, এটাও প্রেম করেন, দেখি বের করেন কয়টা আছে অক্ষর, বের করেন আপনারা। হ্যাঁ, যারা অনলাইনে আছেন, তাহলে 7 ব্যাংক নিয়োগ পরীক্ষা আসলো কি? নাতিশীতোষ্ণ মণ্ডল। দেখেন এর ভিতরে কয়টি অক্ষর আছে, এরকম বাংলিশ করেন। খাস বাংলায় বাংলিশ লিখবেন কিন্তু, তাহলে পারবেন। হেই, পেরে গেছে রে, 7টি, দেখছেন পারছেন। অথচ এই প্রশ্নটা 90% ক্যান্ডিডেট পারে না, এই উত্তরটা দিয়ে আসতে, বলে অনেক কঠিন, কোন বই থেকে কমন পড়েনি। আরে ভাই, এই প্রশ্নের উত্তর দিতে হলে কি বই থেকে কমন লাগে? আপনি যদি নিয়ম জানেন, যদি প্রেমের স্টাইল জানেন, যে কোনো মেয়ের পটাই ফেলাইবেন, ঠিক না? হলো, ও পটে না? পটানোর মতো পটাইলে কেন পটবে না? আচ্ছা, দেখি আমাদের অনলাইনে কয়টা পেয়েছে, দেখি। আখি 7টি পেয়েছেন, থ্যাংক ইউ। এমডি মোস্তাফিজুর রহমান মারুফও 7টি, কেয়া 7টি। আচ্ছা, সবাইকে 7টি দেখছেন, তাবাসসুম 7টি, বাহ। তাহলে নাতিশীতোষ্ণ মণ্ডল খাস বাংলায় লিখবেন, কয়টি পাইলেন? দেখি আমি পারি কিনা তাইলে। একজনে কমে লিখছে, স্যার প্রেম না করে তাহলে জীবনে ভুলই করলাম। যেভাবে লিখি
না, আটটা আসবে কেন? না, ওরকম লেখা যাবে না। আপনি খাস বাংলায় লিখবেন। আমি তো বলেছি খাস বাংলাকে সহজ ভাষায় লেখেন। নাতিশীতোষ্ণ মণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আপনি খাস বাংলায় লিখবেন একেবারে। 1 2 4 5 6 7। সুতরাং কয়টা? 7টি। যাদের 7টি হয়েছে তারা পেরেছেন নাতিশীতোষ্ণ মণ্ডল। ও কি রোমানা মিনা বলছে 25টি বললা? এই রুমানা তুমি কি বললা? এই রুমানা বলে 25টি, তুমি কই পাইলা? তাহলে আমরা কয়টি পাইলাম? তাহলে এই 1 নম্বর কি ছুটে গেল না ব্যাংক নিয়োগ পরীক্ষায়? আগে যদি জানতাম রে বন্ধু, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই পেরে গেছি। আচ্ছা, এরপরে আমরা দেখি। হ্যাঁ, এই 7টি অক্ষর আছে, বাল গুণে বের করতে পারবো। এগুলো চোরামি বুদ্ধি, এগুলো হলো পরীক্ষার হলে ইনস্ট্যান্ট উত্তর করে আসা। আচ্ছা, আরেকটা শব্দ লেখেন, বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু যদি আসে, বঙ্গবন্ধু শব্দটিতে কয়টি অক্ষর আছে? বের করেন। বঙ্গবন্ধু আসতে পারে? গুড। দেখছেন, প্রেম শিখাইলে উপকারিতা আছে। এই তো। তাহলে দেখেন, বঙ্গবন্ধু শব্দটি কয়টি অক্ষর আছে? উচ্চারণ করে বঙ্গবন্ধু, তার মানে 4টি। ক্লিয়ার? সবাই পারছেন? থ্যাংক ইউ। যারা 4টি বলেছেন সবাই ক্লিয়ার, সবাই পারছেন তো? এরপরে লেখেন আরেকটি, মুজিব বর্ষ। মুজিব বর্ষ এই শব্দটিতে কয়টি অক্ষর আছে? বের করেন। মুজিব বর্ষ 4টি। মুজিব বর্ষে কয়টি? 4টি। খাস বাংলা লিখবে শুধু, যাদের উচ্চারণে প্রবলেম আছে খাস বাংলা লিখে ফেলেন। ওকে। 35তম বিশেষ পরীক্ষা আসছিল বন্ধন। কি আসছিল? বন্ধন। তাহলে বন্ধন শব্দটিতে কয়টি অক্ষর আছে? অনেকে কি করে যান গুনে? 1 2 3 4। তারপর বন্ধন শব্দে 4টি আছে। আসলে না, বন্ধন শব্দটির অক্ষর আছে কয়টি? 2টি। আপনি 2 স্টাইল লিখতে পারেন, BON অথবা BONDSON। আপনি যে স্টাইলে লেখেন কোনো প্রবলেম নাই, শুধু ভাওয়াল গুনবেন 1 2। সুতরাং বন্ধন শব্দটিতে অক্ষর আছে কয়টি? 2টি। না, শোনেন, পরীক্ষায় এই 7 ব্যাংক নিয়োগ পরীক্ষা ছিল যে নাতিশীতোষ্ণ মণ্ডল শব্দটিতে কয়টি অক্ষর আছে। এই যে 7 ব্যাংক নিয়োগ পরীক্ষাটা গেল, এখানে এই প্রশ্নটা ধরেছে। এরপর আবার আসতে পারে যে এই বন্ধন শব্দটা বিভক্তিকরণ, অক্ষর বিভক্তিকরণ 2টা, বন্ধন, এভাবে বন্ধন বন্ধন, তাহলে 2টা। আবার এর ভিতরে বলতে পারে যে এর ভিতরে বন্ধন শব্দটিতে কয়টি মুক্তাক্ষর অথবা কয়টি বদ্ধাক্ষর আছে। খেয়াল করেন, বন্ধন আপনি খাস বাংলা লেখেন, এটা বুঝবেন না, তখন দরকার নাই। BON এই একটা অক্ষর, DON এই শেষে হলো কনসোন্যান্ট, এই শেষে কনসোন্যান্ট। যদি শেষে কনসোন্যান্ট থাকে তাহলে সেটা কি? বদ্ধাক্ষর। আমি বলেছিলাম উচ্চারণের শেষে কনসোন্যান্ট থাকলে ওটা কি? আবার দেখেন ঠোঁট বন্ধ হয়ে যায়, বন বন, একেবারে টাস্ট করে একেবারে থেমে গেছি আমরা। কিন্তু আমি বলেছিলাম আমি, আমি, এটা খাস বাংলা লেখেন AMI, আমি, এ মি, উচ্চারণ শেষে কি? ভাওয়াল, উচ্চারণ শেষে কি? ভাওয়াল। তার মানে আমি শব্দটায় 2টাই কি? মুক্তাক্ষর, কারণ এটা শেষেও ভাওয়াল আছে, এটা শেষেও কি? ভাওয়াল। আবার দেখবেন শ্বাস অনেক করে রাখা যায়, অনেক রাখা যায় না, মি রাখা যায় না। কিন্তু যদি বলি আমরা, যদি বলি আমরা, তাহলে কি হয়? AMRA, রা, আমরা, আম, থেমে গেলাম একেবারে, আম, থেমে গেছি, রা, তার মানে মুক্তাক্ষর। তার মানে এই এম এটা কনসোন্যান্ট, উচ্চারণ শেষে কনসোন্যান্ট থাকলে কি? বদ্ধাক্ষর, উচ্চারণ শেষে ভাওয়াল থাকলে কি? মুক্তাক্ষর। তার মানে আমরা শব্দটায় একটা আছে বদ্ধাক্ষর আর একটি আছে কি? মুক্তাক্ষর। ক্লিয়ার? লেখেন, কিং কর্তব্য বিমূঢ় এই শব্দটায় কয়টি অক্ষর আছে? হ্যাঁ, কিং কর্তব্য বিমূঢ় কঠিন শব্দ আরেকটা দিয়ে দিই আমি, এরা তো দেশের নাতিশীতোষ্ণ মণ্ডল, আমি দিয়ে দিই কিং কর্তব্য বিমূঢ়। আচ্ছা, দেখি আমাদের অনলাইনে যারা আছেন একটু বের করেন, বন্ধন শব্দটিতে কোনো মুক্তাক্ষর আছে? নাই।
বন্ধন শব্দটিতে দুটোটাই কি বদ্ধাক্ষর। কয়টি? ছেলেদের কয়টি হয়েছে? সবার 6টি হয়েছে। যাদের 6টি হয়েছে কারেক্ট উত্তর দেখেন, কিং কর্তব্য বিমূঢ়, 6টি। ক্লিয়ার? লেখেন বিশ্ববিদ্যালয়। যারা অনলাইনে আছেন পারছেন? বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে? 5টা। 6টায় কেমনে? আমি দেখেন, বিশ্ববিদ্যালয় 5টাই তো। আর দেখেন 5টা দেখেন, BIS 20, এসএসও বিশ্ব, BID বিদ, দিয়ে ডা বিদ্যা, LOI লয়, বিশ্ববিদ্যালয় 1 2 3 4 5। কেন বিশ্ববিদ্যালয়? বিশ্ববিদ্যালয় তো না, বিশ্ববিদ্যালয়। এই ক্লিয়ার? বুঝছেন? পারবেন জীবন এগুলো চোরামি বুদ্ধি। পরীক্ষার হলে এত টাইম নেই আমাদের যে এর ভিতরে কয়টা অক্ষর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 10টা হয়ে যাবে। তাহলে আমরা সহজ চোরামি বুদ্ধির মাধ্যমে শিখবো যে অক্ষর আইডেন্টিফাই। পারবো তো আমরা? একটা শব্দকে দিতে পারে কয়টি মুক্তাক্ষর আছে, কয়টি বদ্ধাক্ষর আছে, এগুলো আমরা বের করতে পারবো। দেখি এই শব্দটা আমরা একটু মুক্তাক্ষর বদ্ধাক্ষর আবার বের করার চেষ্টা করি। কিং কর্তব্য, KIN, আপনি জি দেন সমস্যা নাই, আমার আছে, কোন সমস্যা নাই। কিং কর্তব্য, KOR কর, তিয়ব তব, বিয়ব কর্তব্য বিমূঢ়, BIBMUR মূর। ক্লিয়ার? দেখেন আমি দাগ দিই, কিং কর তব বো বি মূর। আমি বলেছি উচ্চারণের শেষে যদি কনসোনান্ট থাকে তাহলে সেটা কি বদ্ধাক্ষর, আর যদি ভাওয়াল থাকে মুক্তাক্ষর। KIN এটা কি কনসোনান্ট। কিং থেমে গেছি একেবারে, তার মানে এটা বদ্ধাক্ষর। আর আছে শেষে কর, থেমে গেছি, তার মানে এটা বদ্ধাক্ষর। তব এটাও থেমে গেছি, বি কনসোনান্ট, এটা বদ্ধাক্ষর। বিও বিও শ্বাস একটু রাখতে পারতেছি, এবং ভাওয়াল আছে, তার মানে এটা কি মুক্তাক্ষর। আবার বি আই আছে, আইটা কি ভাওয়াল, তার মানে মুক্তাক্ষর। আবার শেষে আর আছে, এটা কি মূর, বদ্ধাক্ষর। তাহলে কিং কর্তব্য বিমূঢ় শব্দটিতে কয়টি বদ্ধাক্ষর আছে? আসতে পারে যে কিং কর্তব্য বিমূঢ় এই শব্দটিতে কয়টি মুক্তাক্ষর আছে? পারবেন? বদ্ধাক্ষর আছে 1 2 3 4টি, মুক্তাক্ষর আছে 1 2। যারা আমাদের অনলাইনে আছেন সবাই বুঝতে পেরেছেন অক্ষরটা? পারবেন? এখন যদি কোনো চাকরি পরীক্ষা একটা শব্দ দিয়ে দেয়, কঠিন একটা শব্দ, সপ্তর্ষি মন্ডল, স্যার নাসির স্যার তো পড়ায় নাই, বলবেন আর পড়ে যিনি প্রশ্ন করবেন তিনি তো আমার মতো করবেন না, তিনি তার মতো করবেন। আমরা তো নিয়ম জানি, তাহলেই হবে। অক্ষর পারছেন সবাই? শিখছি আমরা। এবারে শিখবো ভাষা। কি শিখবো? ভাষা। যারা অনলাইনে আছেন সবাই বুঝতে পেরেছেন? বাহ, সুমন মন্ডল আমাদের সংজ্ঞাটাও লিখেছে, এক নিঃশ্বাসে শব্দের যতটুকু উচ্চারণ করতে পারবো তাই অক্ষর। গুড। আর এতটুকু শিখাইলাম, চোরামি বুদ্ধি। অনেকে বলতেছে স্যার এটা যদি আগে শিখাইতেন তাহলে তো ব্যাংক নিয়োগ পরীক্ষায় 1 নম্বর পাইতাম। আমরা পাইতেন না? ভুলটা তো করে আসলেন। অনেকে কি করে জানেন, অনেক বলছে অবরোধ দিয়েছে, ঢাকা শহরে আসতে পারে না, পরীক্ষা দিতে পারে না, 7 ব্যাংক। একটা ভালোই হয়েছে, যে কঠিন প্রশ্ন, ভাড়া টাকা তো বেঁচে গেছে। অনেকে এটাই বলে। আচ্ছা, এবার আমরা শিখবো কি? ভাষা। গুড। অর্থাৎ আমরা মনের ভাব ব্যক্ত করি একে অন্যের মাধ্যমে, যেগুলোর মাধ্যমে আমরা মনের ভাব একে অন্যের সাথে ব্যক্ত করি সেটাই কি ভাষা। দেখেন পরীক্ষায় প্রশ্ন আসে যে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে অথবা মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম মাতৃভাষা? লেখেন, মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম মাতৃভাষা। মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম মাতৃভাষা। তার মানে বাংলা ভাষার স্থান বর্তমানে কত? 6ষ্ঠ। মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর
ষষ্ঠ বৃহত্তম মাতৃভাষা, তার মানে বাংলা ভাষার স্থান বর্তমানে কত? ষষ্ঠ। ক্লিয়ার? লিখছেন? এরপরে প্রশ্ন রাখেন, পরীক্ষা আসতে পারে, দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার স্থান বর্তমানে কত? দশম। এখন দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার স্থান হলো দশম। দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা ভাষার স্থান দশম। শোনেন, পড়াশোনায় আপডেট থাকবেন, আপনারা নিয়মিত ক্লাস করবেন, কনফিডেন্সে নিয়মিত ক্লাস করবেন, একটা ক্লাস মিস দিবেন না। রনে বনে জঙ্গলে যেথায় থাকেন আপনারা অনলাইনে ক্লাসটা করতে পারতেছেন, ক্লাস মিস দিবেন না, কোনো স্যারের ক্লাস মিস দিবেন না, ক্লাসগুলো করবেন। কারণ আমাদের এখানে সব শিক্ষকরাই কিন্তু ভালো, আপনাদের প্রতি আন্তরিক। ক্লাস করবেন, মডেল টেস্ট পরীক্ষাগুলো নিয়মিত দিবেন, এবং চাকরি পরীক্ষা প্রতি শুক্রবার যে পরীক্ষাগুলো হয় পরীক্ষাগুলো আবেদন করবেন, পরীক্ষা দিবেন। মনে করেন আপনি অনার্স কমপ্লিট নাই, কোনো সমস্যা নাই, আপনি উচ্চ মাধ্যমিক পাশ করার সার্টিফিকেট তো বিভিন্ন চাকরি পরীক্ষা আছে না, ওইগুলো আবেদন করেন। অডিট আছে, সমাজসেবা আছে, বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষায় ওগুলো আবেদন করবেন, গোপনে গোপনে মডেল টেস্টের মতো একটা পরীক্ষা দিয়ে আসবেন। তাহলে আপনার মেধা যাচাই হবে যে দেখেন আপনি ওই পরীক্ষায় টিকেন কিনা। বুঝছেন? কি লিখছি? দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার স্থান কত? দশম। মনে থাকবে? আচ্ছা, আমাদের যে ভাষা আছে, যারা শ্রবণ প্রতিবন্ধী আছে তারা কোন ভাষা ব্যবহার করে? শ্রবণ প্রতিবন্ধী মানে কি? এরা কি ব্রেল? আচ্ছা, বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা ব্যবহার করে ইশারা ভাষা। না, ওটা কানাগো ভাষা না, আপনিও ব্যবহার করেন। এই শোনো, যাও যাও প্লিজ আসো। তার মানে ইশারা ভাষা আপনি আর আমিও করি, তাই না? তাহলে এখন বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা ব্যবহার করে ইশারা ভাষা। কি লিখবেন? বয়কারে বা ক, বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা, বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা ব্যবহার করে ইশারা ভাষা। ইশারা ভাষা যেটাকে ইংরেজিতে কি বলে? সাইন ল্যাঙ্গুয়েজ। ইশারা ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ। মনে থাকবে? আপনারা ইশারা ভাষায় কথা বলেন না? আমরা সবাই করি না, তুমি বড়দের ক্ষেত্রেও করছো। আমরা অহরহ করি ইশারা ভাষা। লিখছেন? তাহলে বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা ব্যবহার করে ইশারা ভাষা। এরপরে আচ্ছা, দৃষ্টি প্রতিবন্ধীরা ব্যবহার করে কোন ভাষা? লেখেন, দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা অথবা অন্ধদের ভাষার নাম ব্রেইল ভাষা। দৃষ্টি প্রতিবন্ধী, হ্যাঁ, সাংকেতিক ভাষা বলা যায়, সাইন ল্যাঙ্গুয়েজকে সাংকেতিক ভাষা বলা যাবে। তাহলে একবার কি বললাম? দৃষ্টি প্রতিবন্ধীরা, দৃষ্টি প্রতিবন্ধীরা অথবা অন্ধদের ব্যবহৃত ভাষার নাম ব্রেইল ভাষা। ব্রেইল, এই ব্যতিক্রম গুলাই কিন্তু পরীক্ষা আসে। ব্রেইল ভাষা লিখছেন? ব্রেইল ভাষা। ওকে, বাংলা ভাষার উপভাষা আছে কয়টি? বাংলা ভাষার উপভাষা আছে কয়টি? 6টি। লেখেন, বাংলা ভাষার উপভাষা আছে 6টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিছুদিন আগে একটা চাকরি পরীক্ষা আসছিল, এখান থেকে প্রশ্ন। বাংলা ভাষার উপভাষা হলো 6টি। লিখে দিচ্ছি আমি, নবম দশম শ্রেণী বোর্ড বই 2021 সালে দেয়া আছে। বাংলা ভাষার উপভাষা হলো কয়টি? 6টি। 1 নাম্বার লেখেন বাঙালি। 1 নম্বরে লেখেন বাঙালি, বয়কারে বা উমগাঙ্গা একা লয় রসিকালি, বাঙালি। 1 নম্বরে লিখবেন বাঙালি। এটা কোন কোন জায়গায়? বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল। বাংলাদেশের মধ্য, বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল, বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল। বাঙালি 1 নম্বর হলো বাঙালি। এই বাঙালিটা কোন অঞ্চলের উপভাষা? বাংলাদেশের মাঝখানে ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে। ক্লিয়ার? এরপরে 2 নম্বরে লেখেন রাঢ়ী। রাঢ়ী 2 নম্বর হলো রাঢ়ী। রাঢ়ী এটা হলো পশ্চিমবঙ্গ, ভারতের ভিতরে পড়ছে এটা।
পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ লিখছেন। এরপর ঝাড়খণ্ডী, ঝাড়খণ্ডী 3 নম্বরে ঝাড়খণ্ডী, ঝাড়খণ্ডী, ঝাড়খণ্ডী লিখছেন। এটা হবে পশ্চিমবঙ্গ, পশ্চিম অঞ্চল, পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল, পশ্চিমবঙ্গের 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 পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল, ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল, ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল, পূর্ব অঞ্চল, ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল। তাহলে ঝাড়খণ্ডী হলো পশ্চিমবঙ্গের 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 পশ্চিম অংশ, পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল, এখানে অঞ্চল লেখাটা হয়নি, পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল। তাহলে ঝাড়খণ্ডী কোথায়? পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল। এবার হলো 4 নাম্বার, 4 নম্বরে লেখেন বরেন্দ্রী, 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 দীর্ঘার মারছি না, রস্বইকার, বরেন্দ্রী। বরেন্দ্রী আছে কোথায় কোথায়? বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চল। এটা বাংলাদেশ গ্যাস ফিল্ড নিয়োগ পরীক্ষা গেল না কিছুদিন আগে, এই প্রশ্নটা ধরছিল। বাংলাদেশ গ্যাস ফিল্ড নিয়োগ পরীক্ষাটা এই প্রশ্নটা আসছিল যে বাংলাদেশের বরেন্দ্রী উপভাষা অঞ্চল কোথায় কোথায়। এটা হবে বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চল। এখানে লেখেন বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চল, বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চল, বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চল লিখছেন। এবার 5 নাম্বার পূর্বী, এটা অনেকগুলো জায়গায় আছে। 5 নাম্বার হলো পূর্বী, হ্যাঁ পূর্বী, পূর্বী, পূর্বী আছে কোথায় কোথায়? বাংলাদেশের পূর্ব অঞ্চল, এর ভিতরে লেখেন বাংলাদেশের পূর্ব অঞ্চল। পূর্বীর জায়গায় লেখেন বাংলাদেশের পূর্ব অঞ্চল লিখছেন। লেখেন ত্রিপুরা, কমা দিয়ে লেখেন ত্রিপুরা, ত্রিপুরা, এবং আসামের বরাক অঞ্চল, এবং আসামের বরাক অঞ্চল, এবং আসামের বরাক অঞ্চল। যেহেতু এখান থেকে প্রশ্ন আসে এজন্য লিখে দিলাম। নবম দশম শ্রেণী বোর্ড বই 2021 এই বইও লেখা আছে, কারেকশন করে নেবেন যদি ভুল লিখে থাকেন। আবার লেখেন পূর্বীটার খেয়াল করেন, বাংলাদেশের পূর্ব অঞ্চল ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চল। আহারে খাইছে রে, পড়াশোনা করতে কষ্ট লাগে তাই না? এরপর লেখেন 5 নাম্বার গেল নাকি না 6 নম্বর? এবার 6 নাম্বার লাস্ট পয়েন্ট, কামরূপী। এরপর লেখেন কামরূপী, 6 নাম্বার লিখবেন কামরূপী। কি লিখবেন? কামরূপী লিখছেন। কি লিখছেন? কামরূপী। কোথায় কোথায় দেখি এটা? লেখেন বিহারের পূর্ব অঞ্চল, ব্র্যাকেটে লেখেন বিহারের পূর্ব অঞ্চল, বিহারের পূর্ব অঞ্চল, বিহারের পূর্ব অঞ্চল, কমা দেন, কমা দিয়ে লেখেন পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল এবং রংপুর, বাংলাদেশের রংপুর আর কি, লেখেন রংপুর। তাহলে কামরূপী কোন কোন অঞ্চলে? বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল এবং রংপুর। ক্লিয়ার?
এই অংশটা কষ্ট করে হলো একটু পড়ে মুখস্থ করে রাখবেন, কারণ যেহেতু গ্যাস ফিল্ড নিয়োগ পরীক্ষা 2021-এ আসছে, আবার আসতে পারে, তার মানে নতুন বই থেকে প্রশ্ন ধরে, বোঝা গেল? এই উত্তরগুলো যদি আমরা না পারি তাহলে সমস্যা। ওই যে বঙ্গাল 1 নম্বর, বরিশাল, দক্ষিণবঙ্গ, বরিশাল্লা, হ্যাঁ বঙ্গালী পড়বে বরিশালের ভিতরে। লিখছেন? খেয়াল করছেন এটা? এই যে এতটুকু বাংলাদেশের মানে বাংলা ভাষার উপভাষা কয়টি? 6টি। কেন এই অংশটা পড়ালাম? কারণ এটা এই জন্য পড়বেন, পরীক্ষা যেহেতু আসছে, গ্যাস ফিল্ড নিয়োগ পরীক্ষায় আমাদের পড়তে হবে এটা। ক্লিয়ার? এবার আমরা একটু শিখি ভাষারীতি। ভাষারীতিটা একটু দেখি। ভাষারীতি, ভাষারীতি, ভাষারীতি 2 প্রকার। লেখেন ভাষারীতি কয় প্রকার? কি কি? একটা হলো কথ্য, কথ্য রীতি, আর একটা কি? লেখ্য রীতি। মানে একটা হলো রিটেন ফর্ম, আর একটা কি? ওরাল ফর্ম। আমরা কি 2 স্টাইলে, এক হলো মুখ দিয়ে কথা বলি, আর এক স্টাইলে কি করি? লেখি। এই 2টো স্টাইল তো। তাহলে এই আমরা কথা বলি কিন্তু 2 স্টাইলে। কোন কয় স্টাইলে? কোন? একটা হলো আদর্শ কথ্য রীতি, 1 নম্বরে কি? আদর্শ কথ্য রীতি, আরেকটি কি? আঞ্চলিক কথ্য রীতি। আঞ্চলিক কথ্য রীতি মনে থাকবে? পুরাতন বোর্ড বই না, এটা কিন্তু নতুন বোর্ড বই। লিখছেন? লিখছেন? আদর্শ কথ্য রীতি, আরেকটি কি? আঞ্চলিক কথ্য রীতি। আমরা এই 2 স্টাইলে কিন্তু কথা বলি। তাহলে আদর্শ কথ্য রীতি বলতে কোনটা বোঝানো হয়েছে বলেন তো? স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের বইয়ের ভাষা। ঠিক আছে? আমরা কিন্তু যখন কথা বলি একে অন্যের মাধ্যমে, ঢাকা শহরে গিয়ে প্রত্যেকেরই কিন্তু আমাদের একটা মাতৃভাষা আছে, আছে না? অর্থাৎ আমার মা যে ভাষায় কথা বলে সেটাই কি? আমার মাতৃভাষা। এরকম কিন্তু আর আমি যখন আমার বরিশালে যাই তখন কিন্তু আমি মায়ের ভাষায় কথা বলি। আমি মায়ের সাথে যখন কথা বলি ওই স্টাইলে কথা বলি। আর আপনারা যখন যে যার বাড়ি নোয়াখালী, সে নোয়াখালী গিয়ে কি করেন? আপনার মায়ের ভাষায় কথা বলেন। ক্লিয়ার? আর আদর্শ কথ্য রীতি যখন ঢাকা শহরে আসেন, যদি বইয়ের ভাষা আমরা ব্যবহার করি, কিন্তু অফিস আদালতে ব্যবহার করতে হবে কোন ভাষা? আদর্শ কথ্য রীতি, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। আর আঞ্চলিক কথ্য রীতি কোনটা? অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য, তাকে বলা হয় আঞ্চলিক ভাষা অথবা উপভাষা। লেখেন, স্টার দিয়ে লেখেন, অঞ্চল ভেদে। হ্যাঁ, এখানে তো জায়গা রাখবেন, এখানে তো জায়গা থাকবেই, এখানে তো আরো প্রকারভেদ আছে না? নিচে একটি স্টার দিয়ে লেখেন, অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য। কোমর ব্যথা হয়ে গেছে? লেখেন, এটাও ঠিক, আপনারা সকাল থেকে আজকে বসে আছেন তাই না? যাই হোক, এটা রিফ্রেশ। এখন কি ক্লাসে ড্যান্স দেবো? একটু রিফ্রেশ, এত বিনোদন দরকার আছে? তাহলে এবারে কি লিখবেন? না, অনেকে মনে করছে আজকে নবীন বর মনে হয় ড্যান্স দুই একটা হবে, আসলে তো হলো না। ও ড্যান্স একটা মোটিভেশন না? আচ্ছা আচ্ছা, দিব না আর একদিন। এবার এখন লেখেন, তাহলে অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য তাকে কি বলে? আঞ্চলিক ভাষা বা উপভাষা। এই আঞ্চলিক ভাষা আরেক নাম কি? উপভাষা। ক্লিয়ার? বুঝছেন? আপনি দেখবেন এই আঞ্চলিক ভাষায় বৈচিত্র্য আছে না? আপনি দেখবেন যে এই পুরনো ঢাকার ভাষা একরকম, বরিশালের ভাষা একরকম, নোয়াখালীর ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা একরকম, ময়মনসিংহের ভাষা একরকম, কুষ্টিয়ার ভাষা একরকম, আছে না? এই অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য তাকেই বলা হয় আঞ্চলিক ভাষা অথবা কি? অর্থাৎ এই যে মান ভাষা, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, এর কিছু বৈচিত্র্য আছে। ঠিক আছে? এগুলোকে বলা হয় কি? আঞ্চলিক ভাষা অথবা উপভাষা। ক্লিয়ার? মাগার কি খাইবা লাগছো? মাগার কই যাবার লাগছো? পুরান ঢাকা। অতে অজগর, অজগরটি আইবা লাগছে, বলেন ওরা?
বাচ্চাদের পড়ানোর সময় অতে অজগর অজগরে আসছে তেরে, আর ওরাও কি বলে অতে অজগর অজগরে। আই ভালো লাগছে আর মানসিক ভাষা। আচ্ছা আপনি মানসিক ভাষায় বলেন, কেন পারো না? কিতা খাইছো মানসিক? কিতা খাইছুনি? কিতা খাইছুনি? হ্যাঁ হ্যাঁ, বাহ। আর না, বাংলাদেশের প্রত্যেক জায়গার আমাদের আঞ্চলিক ভাষাটাই কিন্তু অনেক সুন্দর, ভালো লাগে আসলে, আমরা বুঝতে পারি সব ভালো লাগে। আপনারা হয়তো সিনেমা নাটক বা বরিশালে ঢাকা শহর বেশি দখল করছে, এই জন্য বরিশালের ভাষাটা শুনতে আপনাদের একটু ভালো লাগে, মানে একটু মজা লাগে আর কি। হ্যাঁ আর কিছুই না। স্টার দিয়ে লেখেন মৌখিক ভাষা প্রতি 10 বর্গ কিলোমিটার অন্তর পরিবর্তন হয়। প্রশ্নটা আসতে পারে, মৌখিক ভাষা প্রতি 10 বর্গ কিলোমিটার অন্তর পরিবর্তন হয়। নোয়াখালী লিখছে কি দিয়া ভাত খাইছ? 10 বর্গ কিলোমিটার। মৌখিক ভাষা প্রতি 10 বর্গ কিলোমিটার অন্তর পরিবর্তন দেখা যায়। আপনি দেখবেন এখান থেকে পুরান ঢাকা থেকে 10 বর্গ কিলোমিটার যান, দেখবেন ওখানে ভাষার কিছুটা চেঞ্জ আছে। এই জন্য বললো যে মৌখিক ভাষা প্রতি 10 বর্গ কিলোমিটার অন্তর পরিবর্তন লক্ষ্য করা যায়। লিখেছো? লিখছেন? আচ্ছা এরপর আবার স্টার দিয়ে লেখেন উপমহাদেশে প্রথম উপভাষা জরিপ করেন কে? লেখেন। হ্যাঁ কুষ্টিয়া, ঈশিতা রিনা বলছে স্যার কুষ্টিয়ার ভাষা হলো শ্রেষ্ঠ ভাষা। গুড। আমরা দেখবো সবচেয়ে ভালো করে কথা বলতে পারে কুষ্টিয়া এবং যশোর। যশোর কুষ্টিয়ার মানুষ অনেক সুন্দর করে কথা বলে, কারণ আমাদের মান ভাষাটা কিন্তু তৈরি করা হয়েছে এই যশোর কুষ্টিয়া। নদীয়ার ভাষা যশোর কুষ্টিয়ার ভাষাটা মিল করে কিন্তু ভাষা বিজ্ঞানীরা তৈরি করেছে কি ভাষা? আমাদের মান ভাষাটা তৈরি করেছে। এই জন্য কুষ্টিয়ার মানুষ যশোর মানুষ অনেক সুন্দর করে কথা বলতে পারে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা এবার লেখেন উপমহাদেশে প্রথম উপভাষা জরিপ করেন অথবা উপমহাদেশে প্রথম ভাষা জরিপ করেন কে? প্রশ্নটা আসতে পারে। ইয়েস, উপমহাদেশে প্রথম উপভাষা জরিপ করেন অথবা ভাষা জরিপ করেন। উপমহাদেশে প্রথম, হ্যাঁ উপভাষা জরিপ করেন। উপমহাদেশে প্রথম উপভাষা জরিপ করেন অথবা ভাষা জরিপ করেন কে? স্যার জর্জ গিয়ারসন। স্যার জর্জ গ্রিয়ারসন। স্যার জর্জ গ্রিয়ারসন। স্যার জর্জ গ্রিয়ারসন এই হলো ব্যক্তি, ইংল্যান্ডের একজন ব্যক্তি। এই প্রথম ভারতীয় উপমহাদেশের ভাষাগুলো কি করছে এই অঞ্চলের উনি জরিপ করেছিলেন। আসতে পারে প্রশ্নটা বিসিএস পরীক্ষায়, পারবেন? তার বিখ্যাত বই লিঙ্গুইস্টিক্স সার্ভে অফ ইন্ডিয়া। তার বিখ্যাত বইয়ের নাম লিঙ্গুইস্টিক্স সার্ভে অফ ইন্ডিয়া। লাভলি বলছে স্যার আমি কিন্তু যশোরী। বাহ। মিম বলছে না আমি কিন্তু খুলনা। শিরিন বলছে আমি কিন্তু নীলফামারী। আমরা ফেনীর লোকে কিতা কিয়া বলি। লিঙ্গুইস্টিক্স সার্ভে অফ ইন্ডিয়া, LINGUISTICS, লিঙ্গুইস্টিক্স সার্ভে অফ ইন্ডিয়া, SUR SURVEY, লিঙ্গুইস্টিক্স সার্ভে অফ ইন্ডিয়া। এই বইটা প্রকাশ পায় 1903 সালে। কয়টা নামাজ পড়ে? আচ্ছা কি লিখছেন? লিঙ্গুইস্টিক্স সার্ভে অফ ইন্ডিয়া। আচ্ছা 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 কি আমি তো ধরি না, ছেড়ে দিলাম কখন? লিঙ্গুইস্টিক্স সার্ভে অফ
ইন্ডিয়া। লিখছেন? এটা হলো চার্লস গিয়ারসনের এই যে উপভাষা জরিপ করলো বা ভাষা জরিপ করলো ভারতীয় উপমহাদেশের, তার বিখ্যাত বইয়ের নাম লিঙ্গুইস্টিক্স সার্ভে অফ ইন্ডিয়া। বইটি প্রকাশ পায় 1903 সালে। ক্লিয়ার? এরপর দেখেন, এই যে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান রচনার প্রথম প্রচেষ্টা বা চেষ্টা করেন কে? না, F.E. পাজিটার। লেখেন, বাংলাদেশের আঞ্চলিক ভাষা অভিধান রচনার প্রথম চেষ্টা করেন বা প্রচেষ্টা চালান। আঞ্চলিক ভাষার অভিধান, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান রচনার চেষ্টা করেন। আপনাদের মাগরিবের নামাজের আগে আজকে ক্লাসটা শেষ করে দিব, পরবর্তী ক্লাসটা আমরা পরবর্তী ক্লাসে নিব, কারণ আমাদের আজকে অনুষ্ঠানে আপনারা আজকে দীর্ঘক্ষণ বসেছে আছেন এবং অনেকে আছেন দুপুরে লাঞ্চ তো আপনারা তো করেন না, আমি জানি, খাবার খেতে পারেননি, এই জন্য আমরা ক্লাস আর এই ক্লাসটা আমরা এই মাগরিবের আগে শেষ করে দিব। ওকে, পরবর্তী পার্ট আমরা দিতে, এরপরে আপনাদের সাথে আবার কত তারিখ ক্লাস আছে, আমার যেদিন ক্লাস আছে ওই দিন আবার এরপর থেকে টেনে নিব। ওকে, ও বাংলাদেশ অঞ্চলের প্রথম আঞ্চলিক ভাষার অভিধান রচনা করেন কে? F.E. পাজিটার। মানে উনি চেষ্টা করছিলেন, প্রচেষ্টা চালিয়েছেন আর কি, সাফল্য লাভ করে নাই। তার প্রচেষ্টাকারীর নাম কি? F.E. পাজিটার। F.E. পাজিটার এই ব্যক্তি প্রথম এই বাংলাদেশের অংশের আঞ্চলিক ভাষার অভিধান রচনার কি করছিল? প্রচেষ্টা চালিয়েছিলেন। F.E. পাজিটার। এই ব্যতিক্রম গুলাই পড়তে হবে ভাই। বাজার থেকে একটা বই কিনলেন আর পড়লেন তাতে চাকরি হয়ে যাবে, এত সহজ না। বাংলা কিন্তু অনেক ঘুরিয়ে আসে, বিস্তারিত পড়তে হবে আমাদের। এরপর লেখেন, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ আঞ্চলিক ভাষার অভিধান রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ আঞ্চলিক ভাষার অভিধান রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। লিঙ্গুইস্টিক্স মানে কি স্যার? ওই রাসেল মাহমুদ, লিঙ্গুইস্টিক্স মানে ভাষা বিজ্ঞান। লিঙ্গুইস্টিক্স মানে হলো ভাষা বিজ্ঞান। আঞ্চলিক ভাষার অভিধান, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ আঞ্চলিক ভাষার অভিধান রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1965 সালে। ওটা কারেক্ট করে নেন, 1965। বই হয়তো 64 দেয়া আছে, ওটা 65 লিখে রাখেন। 1965 সালে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ আঞ্চলিক ভাষার অভিধান রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1965 সালে। লিখছেন? আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা একটু শিখি, বাংলা ভাষার উৎপত্তিটা একটু হালকায় দেখি। প্রথম হলো, আমরা জানি ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, ইন্দো ইউরোপীয়, এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আসছে ইন্দো ইরানীয়। এখান থেকে এবার যে একটা কঠিন আসছে ওটা কেউই পারে নাই, সত্য কথা। এবার যে পরীক্ষা আসছিল না বিশেষ পরীক্ষায়, কেন্তুম আর শতম, কেন্তুম শাখার যে প্রশ্ন আসছিল বাজারে কোনো বইয়ে নাই। আমি আমার ডিপার্টমেন্টের স্যারকে, চেয়ারম্যান স্যারকে ফোন দিয়েছি, তিনি আমাকে উত্তরটা লিখে পাঠিয়েছেন, তারপর আপনাদের সলভ দিয়েছিলাম। অনেক কঠিন প্রশ্ন ছিল কিন্তু ওটা, কারণ আমরা সাধারণত কেন্তুম অংশটা পড়ি না, কারণ এই কেন্তুম অংশ হলো ইউরোপের ভাষা, আমরা সাধারণত শতমটাই শিখি। তাহলে ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, এরপর হলো ভারতীয় আর্য, এরপর কি আসছে? প্রাকৃত, এরপর কি আসছে? বাংলা। তাহলে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? এই প্রাকৃত ভাষা থেকে। যদি বলে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? এই প্রাকৃত ভাষা থেকে, কারণ এই প্রাকৃত ভাষা থেকে আসছে আমাদের বাংলা ভাষা। তা বাংলা ভাষার বিবর্তনটা দেখেন, প্রথমে ইন্দো ইউরোপীয়, এরপর আসছে ইন্দো ইরানীয়, এরপর ভারতীয় আর্য, এরপর হলো প্রাকৃত, এরপর হলো বাংলা। অপভ্রংশ, এটা হলো বিকৃত ভাষা, এখন আর নাই। আর একটা রূপ, বাংলা ভাষা আর একটা বিকৃত রূপ হলো অপভ্রংশ, যেটা এখন আর নাই। প্রাকৃতের একটা আর একটা রূপ, বাংলা উৎপত্তি করে অপভ্রংশ। তাহলে হয়তো ওখানে প্রাকৃত নাই, এই জন্য অপভ্রংশ মারা। প্রাকৃত না থাকে তাহলে অপভ্রংশ মারে আসবা, কি আর করবো? ওটা পুরাতন বই থেকে প্রশ্নটা করছে, এটা লেটেস্ট নিয়ম। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসে
যে বাংলা ভাষার মা বলা হয় কাকে, কোন ভাষাকে বাংলা ভাষার মা বলা হয়, অথবা সংস্কৃত ভাষার দুহিতা বা কন্যা বলা হয় কোন ভাষাকে? হুমায়ুন আজাদ স্যার, ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে বাংলা ভাষার মানে সংস্কৃত ভাষার দুহিতা বা কন্যা বলা হয় বাংলা ভাষাকে। লেখেন, সংস্কৃত ভাষার দুহিতা বা কন্যা বলা হয় বাংলা ভাষাকে। সংস্কৃত ভাষার দুহিতা বা কন্যা বলা হয়, সংস্কৃত ভাষার দুহিতা বা কন্যা বলা হয় বাংলা ভাষাকে। এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিতে পারে না যে বাংলা ভাষা মা বলা হয় কোন ভাষাকে? লিখছেন? ডক্টর হুমায়ুন আজাদ স্যার। আচ্ছা লিখছেন। আচ্ছা, এরপর যদি আসে যে বাংলা ভাষার সহোদর বা বোন বলা হয় কোন ভাষাকে? মানে এই যে প্রাকৃত ভাষা থেকে আরো একটি ভাষার জন্ম, নাম কি? অসমিয়া বা আসামি ভাষা। এই প্রাকৃত ভাষা থেকে দুইটা ভাষার জন্ম, একটা হলো বাংলা আর একটা কি অসমিয়া বা আসামি ভাষা। এই জন্য বাংলা ভাষার মানে কি বলে সহোদর বা বোন বলা হয় অসমিয়া বা আসামি ভাষাকে। অসমিয়া অথবা আসামি ভাষা। তাহলে বাংলা ভাষার সহোদর বা বোন বলা হয় কোন ভাষাকে? অসমিয়া বা আসামি ভাষাকে। কারণ কি এখান থেকে আর একটি ভাষার জন্ম হয়েছে, নাম কি? অসমিয়া অথবা আসামি ভাষা। এই জন্য বাংলা ভাষার ভাই অথবা বোন বলা হয় অসমিয়া অথবা আসামি ভাষাকে। লিখছেন সবাই? এটা হুমায়ুন আজাদ স্যার বলছে, এটা হুমায়ুন আজাদ স্যার বলে, আগেরটা হুমায়ুন আজাদ স্যার বলছিল। সংস্কৃত ভাষার দুইটা না, এটা সবাই বলছে। এটা সুনীত কুমার সহ অধিকাংশের মতামত, এটা অধিকাংশের মতামত দিয়েছে। কারণ আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে, আবার সুনীতি কুমার সহ অধিকাংশ বলছে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত থেকে। অবশেষে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে প্রাকৃত ভাষা থেকে। পরীক্ষা আসতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে কোথা থেকে? গৌড়ীয় প্রাকৃত থেকে। লিখে রাখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকে। কি ধীরে বলবো? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? গৌড়ীয় প্রাকৃত থেকে। ক্লিয়ার? নাজির মন্ডল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। লিখছেন? আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত থেকে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকে। এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ নিয়ে একটা গ্রন্থ লিখেছিলেন, নাম কি? ODBL। এই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ নিয়ে একটা বিখ্যাত বই আছে, ODBL। এই বইটা প্রকাশ পায় 1926। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই হলো সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত বাংলা ভাষা উৎপত্তি ও বিকাশ নিয়ে একটা বই লেখা। পরীক্ষা কিন্তু এটা আসে, ODBL। বইটার ইংরেজিতে কি বলে? দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। লিখছেন সবাই? তাড়াতাড়ি। হ্যাঁ, ছেড়ে দিব। তোমাকে আমি ধরে রাখিনি, কাউকে আমি ধরে রাখিনি, কিন্তু আপনারা সবাই আমার জালে ধরা পড়েছেন, তাই না? আচ্ছা, খেয়াল করেন। আচ্ছা, এই পর্যন্তই ক্লাস নিব। এরপরে আমরা নেক্সট পার্ট, আমরা যেদিন আবার ক্লাস থাকবে ওই দিন আমরা বাংলা ব্যাকরণ সম্পর্কে জানবো, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় জানবো, ব্যাকরণ সম্পর্কিত বিভিন্ন গ্রন্থের নাম জানবো, বাংলা সাহিত্য বিষয়ক বিভিন্ন গ্রন্থের নাম জানবো। ওই যে ভাষার মূল উপাদান কি, ভাষার শব্দের মূল উপাদান কি, বাক্যের মূল উপাদান কি, এগুলো ভেজাল লাগে, এগুলো আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে যদি শিখি তাহলে আমাদের মনে থাকবে। ক্লিয়ার?